একটা জিনিস বাকি আছে, ইফ লজিকে যাওয়ার আগে দেখেন, তো আমরা আজকে এই ডাটা নিয়ে কাজ করব। এই যে সামনে যে ডাটাটা আছে, এই ডাটা আপনারা ওই গতগুলো কাজ করছেন আর কি, ঠিক আছে? তো এখন আমাদের আজকে যে টপিকটা, সেই টপিকের নাম হলো কন্ডিশনাল ফরম্যাটিং। ফরম্যাটিং এটা কি করছিলাম এই যে এই জায়গায়? এগুলো দেখাই নেব না, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট, একটু পিসিটা এত স্লো হচ্ছে। আচ্ছা দেখেন, তো যেটা বলতেছিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং মানে হলো যে ফিল্টার, একটু মনে করেন আপনারা ফিল্টারে কি কাজ করছিলাম। ফিল্টারে আমরা একটা টেবিল থেকে একটা নির্দিষ্ট ডাটা আলাদা করছি, তাই না? মনে করেন এখানে প্রোডাক্ট কাস্টমার নেমের মধ্যে শুধু স্টিভের নাম কারা কারা আছে, বা প্রোডাক্টের মধ্যে শুধু মনে করেন এইচপি ল্যাপটপ, এই যে এইচপি ল্যাপটপ কারা কারা কিনছে তাদের ডাটাগুলো আলাদা করছি। কন্ডিশনাল ফরম্যাটিং কিছুটা সেম, জাস্ট আমরা আলাদা না কইরা ক্রাইটেরিয়া অনুসারে হাইলাইট করব। হাইলাইট করা মানে হলো ওটাকে রেড কালার দেখানো বা কালার করা, কালারিং করা। হ্যাঁ, মনে করেন এগুলো খুঁজতেছি। মনে করেন কাস্টমার নেমের এখানে আমি এখন ওই ধরেন ডিলার নামের যারা যারা আছে তারা এখানে আমি আলাদা করছিলাম নর্মালি, বাট এখন আলাদা না করে তাদেরকে হাইলাইট করব, পয়েন্ট করব যে রেড কালার হয়ে আছে এটা ডিলার, ঠিক আছে? সেটা করার জন্য কি করতে হয়, ফার্স্টে এই কলামটা সিলেক্ট করতে হয়, কোন কলামের মধ্যে আমি আসলে ওই কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করব সেটা। তারপর এখানে কন্ট্রোল চেপে আমি হেডিংটা বাদ রাখবো, কাস্টমার নেমটা বাদ রেখে শুধু বাকিগুলো সিলেক্ট থাকবে, ঠিক আছে? এখন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো প্রথম যে জিনিসটা সেটা আমি ওই ব্যাপারটা বলতেছি যে হাইলাইট সেল রুলস, টপ টু বটম রুলস একই জিনিস। তো হাইলাইট সেল রুলসে যে আমি এখানে ধরেন কোথায় যাব, টেক্সট দ্যাট কন্টেইনস, এখানে আরও অনেক কিছু আছে, গ্রেটার দেন। ধরেন আমি একটা সংখ্যার ক্ষেত্রে যদি খুঁজতে চাই তাহলে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন এগুলো দিব, ইকুয়াল টু দিব, ঠিক আছে? তো টেক্সটের মধ্যে যেহেতু খুঁজতেছি তাহলে আমি কি দেবো, টেক্সট দ্যাট কন্টেইনস। তারপর এখানে ধরেন আমি লিখলাম ডিলার, তাহলে দেখেন এখন ডিলার নামে যারা যারা আছে আপনি যদি হাইলাইট হয়ে গেছে, যারা যারা যেতে যেতে ডিলার আছে। আপনি কি কালার হাইলাইট করতে চান সেটা এই যে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি ইয়েলো কালার হাইলাইট করবেন নাকি গ্রিন করবেন, নাকি এই যে কাস্টম ফরম্যাটিং করে নিজে আপনি কালারিং করতে পারবেন। মনে করেন এখানে এই ব্লু কালার দিবেন, তারপরে মনে করেন একটা বর্ডার দিবেন, বর্ডারটা এরকম রেড কালার, তারপরে মনে করেন ফন্ট এটা বোল্ড করবেন, ফন্টের কালার সাদা করবেন, ঠিক আছে? এই করে এখন ওকে দিবেন, ব্যাস ঠিক ওইভাবেই হাইলাইট হবে যেভাবে আপনি হাইলাইট করলেন। এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজ হলো নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে হাইলাইট করা, ঠিক আছে? সংখ্যার ক্ষেত্রে যদি যাই, মনে করেন টোটাল প্রাইসে আমি যদি এখানে হাইলাইট করতে চাই যে লেস দেন $10 কোথায় কোথায় আছে, তাহলে লেস দেন $10গুলো হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে? এই তারপরে এখানে যদি টপ টু বটম রুলস মানে হলো এটা আসলে যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে টপ টু বটম রুলসে যান, যদি আপনি এখানে টপ 10% বা টপ 10 আইটেমস এরকম দেন, তাহলে ব্যাপারটা হবে যে সে বড় থেকে ছোট হিসাব করবে। হিসাব করার পর সবচেয়ে উপরের যে 10টা বড় মানে বিগেস্ট নাম্বার যেগুলো, এগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার যে টোটাল 10টা সেটা হাইলাইট করবে। এটাই হলো টপ টু বটমের সময়। টপ 10 আইটেমস দিলাম, দিয়ে দেখেন আপনি চাইলে এখানে কমায় 3 আইটেমসও দিতে পারেন,
টপ 3 আইটেমস হাইলাইট হইলো। কিন্তু আমার ব্যাপারটা হয়েছে $549 এটা অনেকবার আসছে, ঠিক আছে? তাহলে ওই যতবার আসছে ততবারই সে হাইলাইট করবে, ঠিক আছে? এটাই এভাবে বটম অ্যাভব এভারেজ মনে করেন এই যতগুলো নাম্বার আছে তার মধ্যে এভারেজ কত সেটা কেমনে হিসাব করব, কেমনে বের করব বলতে পারবেন? এখান থেকে এই কলামে যত সংখ্যা আছে এভারেজ সংখ্যাটা কত, একটা ফর্মুলাই তো শিখেছিলাম। এভারেজ দিয়ে এই যে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন সব সিলেক্ট হয়ে গেল। দাঁড়ান, এখানে না শুধু এই যে এই কলামটা, হ্যাঁ সবই সিলেক্ট করে ফেলছি 41। তাহলে এখন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যদি আমি টপ টু বটম যে অ্যাভব এভারেজ দিই তাহলে 41.91-এর উপরের সংখ্যাগুলো সব হাইলাইট করবে, আর বিলো এভারেজ মানে 41.91-এর নিচের সংখ্যাগুলো হাইলাইট করবে, ঠিক আছে? এটাই অ্যাভব এভারেজ, বিলো এভারেজ, ঠিক আছে? এই তারপরে ডাটা এই প্রথম দুইটা হলো আমি বলে দিচ্ছি কি হাইলাইট করতে হবে সেই অনুসারে সে হাইলাইট করতেছে, কিন্তু এই তিনটা হলো অটোমেটিক হাইলাইট করে, অর্থাৎ সে টপ টু বটম মানে বড় থেকে ছোট হাইলাইট করে, ঠিক আছে? এখানে যদি আমি ডাটা বারসে যাই, ডাটা বারে যাই যে কোনো একটা ডাটা বার সিলেক্ট করলাম, মনে করেন আমি এই যে ইয়েলো কালারের এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখেন একটা ডাটা বার কিন্তু আসছে, এই যে এই বাম পাশ থেকে একটা বার আসছে, এই বারটা ওই সংখ্যাটা যত বেশি ওই অনুসারে সে বেশি বাড়াই দিচ্ছে, ঠিক আছে? এটা অনেক বেশি, এগুলো অনেক কম, এই জন্য দেখাই যাচ্ছে না, এটা মোটামুটি মিডিয়াম, এরকম আর কি, এরকম করে ডাটা বার দিয়ে দিছে। এটা হলো মানে সেলগুলো যাতে একটু দেখতে সুন্দর লাগে। এই কালার স্কেলটাও ঠিক সেরকম, যে বড় থেকে ছোট কালারিং করে। এখানে বিভিন্ন কালারিং ফরম্যাটিং আছে, যেরকম ধরেন আমি এখানে একটা কালারিং ফরম্যাট আছে, সেটা কি হোয়াইট থেকে রেড, অর্থাৎ সবচেয়ে বড়টা থাকবে হোয়াইট, নিচের দিকে আস্তে আস্তে যত যাবে তত রেড, এটা দিলাম। সরি, পুরো কলামটা সিলেক্ট করে তারপর দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন এগুলো সব রেড, এগুলো সব নিচের দিকে, এটা একটু হোয়াইটের দিকে, এটা বেশি, ঠিক আছে? এটা নিচের দিকে, এটা একদম হোয়াইট, তার মানে এটা অনেক হাইয়েস্টের দিকে, বাকি বেশিরভাগই রেড, মানে এগুলো সব রেডের দিকে। এই কালার স্কেল হলো এটা। আপনি যদি একদম জুম আউট করেন তাহলে এখানে হালকা একটু আইডিয়া পাবেন। মাঝখানে মাঝখানে হোয়াইট আছে। আর রিমুভ করার জন্য কি ক্লিয়ার রুলস ফ্রম দ্য সিলেক্টেড সেল দিলে ওখান থেকে এই কন্ডিশনাল ফরম্যাটিংটা সরে যাবে। আইকন সেট মানে হলো যে বিভিন্ন ধরনের আইকনের সেট আছে, এটাও সর্ট করে এইভাবে যে বড় থেকে ছোট। হ্যাঁ, মনে করেন আমি এই আইকন সেটটা দিলাম, তাহলে ক্রস চিহ্ন কিছু দিবে, টিক চিহ্ন কিছু দিবে। কথা হইল গিয়া এখন কোনটা ক্রস চিহ্ন দিছে, কত থেকে কত ক্রস চিহ্ন ধরছে, কত থেকে কত টিক চিহ্ন ধরছে, আবার কত থেকে কত আশ্চর্যমোদক চিহ্ন ওই যেটা আছে এই যেটা, সেটা কত ধরছে, এটা আমরা জানি না, কিন্তু আমরা এটাকে বলে দিতে পারবো যে এত থেকে এত % সংখ্যাগুলো তুমি ক্রস চিহ্ন ধরবা, এত থেকে এত। তো আমি এটা ক্লিয়ার রুলস করি। এটা কিভাবে করে? এটা করে ম্যানেজ রুলসে, হ্যাঁ সরি নিউ রুলসে যাব। নিউ রুলসে যে এই যে এখানে ফার্স্টে আমি সিলেক্ট করব যে কি টাইপ ফরম্যাটিং করতে চাচ্ছি। ওই যে কালার স্কেল ফরম্যাটিং যেটা দেখলেন, ডাটা বার ফরম্যাটিং যেটা দেখলেন, আমরা যাব কোথায়? আইকন সেটে। আইকন সেটে যে আমরা বিভিন্ন ধরনের আইকন, কোন সেটটা চুজ করলাম, ধরেন আমি এটা চুজ করলাম, তাহলে উপরের দিকে টিক চিহ্ন হোয়েন ভ্যালু ইজ গ্রেটার দেন ইকুয়াল 67%, অর্থাৎ যেই সংখ্যাগুলো সে বড় থেকে ছোট ওই কলামের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার মধ্যে একটা জিনিস সর্ট করে ফেলছে। এখন এর মধ্যে 67%-এর উপরে যে সংখ্যাগুলো সেগুলোকে সে এই সবুজ কালার দেবে। আপনি এটা চেঞ্জ করতে পারেন, আপনি এটা বলে দিতে পারেন না একমাত্র 90%-এর উপরের সংখ্যাগুলো যেগুলো সেগুলোই তুমি উপরে দিবা। তারপরে দেখেন এখানে আবার যখন ক্লিক করব তখন এখানে আবার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে ইয়েলো কালারটা কখন হবে? 90%-এর নিচে, কিন্তু কত থেকে বেশি? 33-এর উপরে। এটা আপনি চেঞ্জ করে দিলেন ধরেন 50%-এর উপরে, ঠিক আছে? পার্সেন্ট কিন্তু নাম্বার না।
এটা পার্সেন্ট লেখা, পার্সেন্ট বুঝতেছেন মানে কি? মানে ছোট থেকে বড় সংখ্যা সে ধরছে, এর মধ্যে সে নিজেই পার্সেন্টেজ করে নিছে যে কত সংখ্যা যদি আমি ধরি সেটা 90%-এর উপর হবে, ঠিক আছে? তারপরে 50%-এর ওপরে কিন্তু 90%-এর নিচে হলে ইয়েলো কালার হবে, আর 50%-এর নিচে সবগুলো হবে কি রেড। তাহলে ওকে করে দিলাম। এটা কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে নিউ রুল এখানে, ঠিক আছে? তাহলে এখানে আপনারা আইকন সেট, বিভিন্ন আইকন সেট আছে, আপনারা চাইলে আইকন সেটও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? ভিন্ন ভিন্ন জায়গা থেকে আইকন সেট অ্যাড করতে পারেন, বহুত আইকন হবে আপনি। তো আপনি এটা আইকন সেট করে রেডি করে রাখতে পারেন যে কোনটা এই আইকনের, কোনটা ওই আইকনের, হ্যাঁ, এরকম করে রেডি করে ওকে করে দিলে ওই অনুসারে জিনিসটা দেখতে, স্টক মার্কেটে দেখবেন এরকম হয় আর কি। স্টক মার্কেটের ডাটাতে এরকম দেখায় আর কি, যে কত থেকে কত পার্সেন্ট স্টক বাড়তেছে, কত থেকে এগুলার, ঠিক আছে? তো এটাই হলো কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং ছোট্ট একটা টপিক, এটা অনেকটা ফিল্টারের মতো, জাস্ট ফিল্টারিং না করে আমি কি করতেছি, হাইলাইট করে রাখতেছি, এই ফিল্টারই বলা চলে। তাহলে এখন আমরা যে নতুন টপিকে যাব, সেই টপিকটা হলো নাম্বার ফরম্যাটিং। তো সেই টপিকে যাওয়ার আগে একটু নামাজ পড়ে আসি নাকি? দেখেন, আমরা নাম্বার ফরম্যাটিং শিখবো আজকে। নাম্বার ফরম্যাটিং কেন দরকার, একটু আপনারা নাম্বার ফরম্যাটিং একটু শিখছিলেন গুগল শিটে, ওই যে ফোন নাম্বার কীভাবে দিতে হয়, ডেট কীভাবে দিতে হয়, কারেন্সি, এগুলো শিখছেন, এগুলো আমরা একটু এক্সেলে শিখবো এবার, ঠিক আছে? তো নাম্বার ফরম্যাটিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যে নাম্বার ফরম্যাটিং আপনাদের জানতে হবে সেটা হলো ডেট, তাই না? তো ডেট আপনারা দেখছিলেন কি, ধরেন আমি এখানে নিচে নিচে ডেট দেব, ডেটটা দিতে হয় কিভাবে, আমার কম্পিউটারের যেভাবে ফরম্যাটিংয়ে আছে, ঠিক আছে? আমার কম্পিউটার আগে ডেট, পরে মান্থ, তারপরে হলো বছর। কারো কারো কম্পিউটারে আগে মাস থাকতে পারে, ঠিক আছে? তখন আপনাকে কিন্তু লেখার সময় আগে মাস দিতে হবে। তো আমার যেহেতু আগে ডেট আছে, আমি 8/11/25 দিলাম, তাহলে এটা ডেট হিসেবে নিচে কেমনে বুঝলাম? এটাকে সিলেক্ট করলে এই জায়গায় দেখেন ডেট হিসেবে লেখা আছে, ঠিক আছে? ডেটের আরেকটা জিনিস কি, আপনি যদি একবার কোথাও ডেট দেন, এই কোনায় ধরে নিচের দিকে টান দিলে ডেটগুলো একটার পর একটা একদিন পর পর চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? যদি মনে করেন আপনি এমন একটা ডেট দিলেন, এখানে 8 তারিখ দিলেন আর এখানে 10 তারিখ দিলেন, এখন যদি দুইটা সিলেক্ট করে টান দেন, তাহলে কিন্তু একদিন স্কিপ দিয়ে দিয়ে একদিন পর পর ডেট দিবে, ঠিক আছে? সো আপনি যেভাবে কন্টিনিউ করবেন ঠিক সেভাবে সে কন্টিনিউ করবে। এখন ডেট লেখার ক্ষেত্রে আমরা কিছু ফরম্যাটিং ফলো করব, সেটা হলো যে এটাকে একটু উপরে নিয়ে যাই, ঠিক আছে? মনে করেন এখানে নিচে নিচে কোনো ডাটা এন্ট্রি করতেছেন, এখানে শুধু ডেটই দিবেন। তাহলে এই পুরো কলামটাকে সিলেক্ট করে আমরা এই জায়গায় কোথায় যাব, মোর নাম্বার ফরম্যাটিংয়ে। তাহলে এখানে আমরা ডেটের নাম্বার ফরম্যাটিং দেখতে পারবো, ঠিক আছে? এই যে এখানে ডেট আছে, ডেট বিভিন্ন ফরম্যাটিংয়ে দেওয়া আছে। যদি আপনি এরকম চান যে একদম ফুল ওয়েডনেসডে 14 মার্চ 2012 ফুল লেখা থাকবে, সেটা এইভাবে করে দিবেন। এই যে হ্যাশট্যাগ মানে আসলে জায়গা পাইতেছে না, এই যে কলামটা একটু বড় করে দিলে এখন পুরোটা শো করবে। পুরো কলামটা সিলেক্ট করে কিন্তু এই কাজ করেন, একটা সেল সিলেক্ট করে যদি করেন তাহলে শুধু ওই নির্দিষ্ট সেলটাই ফরম্যাটিংটা হইল, নিচে আবার ফরম্যাটিং করা লাগে। কলামটা সিলেক্ট করলে এখন ধরেন আপনি এরপরের ডেট দিলেন, ধরেন 9/11/25, তাহলে ওইটা ওই অটোমেটিক ফরম্যাটে নিয়ে নেবে, ঠিক আছে? আর ডেট ফরম্যাটিংয়ে আমরা একটা কোড দেখছিলাম, তাই না? কোড তো এই গুগল শিটে দেখি নাই, এখানে আমরা একটা কোড দিলে ওইভাবে ডেটটা আমাদের মতো কাস্টমাইজ ফরম্যাটিং হবে। তো সেটা কোথা থেকে, সেটা হলো এই যে বাই দ্য ওয়ে, এখানে আপনি চাইলে লোকালটা বাংলাদেশ করতে পারেন, এই যে বাঙালি বাংলা করে, এই যে বাঙালি বাংলাদেশ, ঠিক আছে? এটা করলে আপনি পুরা বাংলায় সব কিছু দিতে পারবেন আর কি, ঠিক আছে? এই যে মোর নাম্বার ফরম্যাট ডেট, এই যে লোকালটা বাংলা বাংলাদেশ, এটা সিলেক্ট করতে, হ্যাঁ কি এটা কোথায় লাগাবেন? আমি তো ক্লাস নিচ্ছি, আর কেউ নেই, দেখেন।
তো দেখেন এখানে কি করব তাহলে, এই যে বাংলা সিলেক্ট করে আপনি দিলে লিখবেন ইংলিশে, এরপরে মনে করেন আপনি 10/11/25 ইংলিশেই লিখছেন, কিন্তু অটোমেটিক সেটা বাংলায় নিয়ে নেবে, কারণ ফরম্যাটিংটা ওইভাবেই করা, শনি রবি সোম। ঠিক আছে, তো এইটা হলো ডেট ফরম্যাটিং। এখন আপনি চাইলে যদি নিজের মতো করে কাস্টমাইজ ডেট ফরম্যাটিং করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে দেখেন আমরা কোথায় যাব, কাস্টমে। হ্যাঁ, এইটা আমি একটু শুধু এইটুকু ডেট সিলেক্ট করে আগে একটু দেখাই। এটা নিয়ম আছে, ফার্স্টে আপনাকে একটা ডেট দিয়ে নিতে হবে। ঠিক আছে, মনে করেন এখানে আমি আজকের ডেটটা দিলাম। ফার্স্টে একটা সেল সিলেক্ট করে এই ফরম্যাটিংটাকে করবেন। 1 নম্বর ফরম্যাটে যাব, তারপর কাস্টমে যাব, তারপর এখানে যে ফরম্যাটিংটা দেওয়া আছে এটা পুরাটা আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করে দিলে এখানে একটা ইয়া দেখাচ্ছে, তাই না, সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটা কিসের সিরিয়াল নাম্বার? এই সিরিয়াল নাম্বারটা হলো যে আজকের ডেট এক্সেলের কাছে 45,969 নম্বর সিরিয়াল। আর 1 নম্বর সিরিয়াল তাহলে কোথায়, এক্সেল কবে থেকে ডেট গণনা শুরু করছে, 1/1/1900 সাল। এই তারিখটা হলো 1 নম্বর সিরিয়াল। তাহলে ওই প্রতিদিন যদি হিসাব করতে থাকে তাহলে আজকের ডেট হয় কত, 45,000 সামথিং। বুঝতে পারছেন? এটা হলো এক্সেলের কাছে এত নম্বর সিরিয়ালের ডেট, আজকের ডেট। তো ওই সিরিয়ালটা এখানে বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তো আপনি চাইলে নাম্বার লিখেও সেটাকে ডেট ফরম্যাটিংয়ে কনভার্ট করতে পারবেন। মনে করেন আমি এখানে লিখলাম 6,980, পরে এটাকে সিলেক্ট করে এখানে যদি আমি ডেট দিয়ে দিই তাহলে দেখেন এটা একটা ডেটে পরিণত হলো। তাহলে 6,980 নম্বর ডেটটা কত সাল হয়, 2019 সালের ফেব্রুয়ারির 9 তারিখ। ঠিক আছে, এইরকম আর কি। ঠিক আছে, তো যাই হোক, এটা সিলেক্ট করে আমি একটু মোর নাম্বার ফরম্যাটে যাব, কাস্টম, পরে এটা পুরোটা ডিলিট করলে একদম বেসিক ডেটের ফরম্যাটিং চলে যায়, সেটা কি, সিরিয়াল নাম্বার। তো এখন দেখেন এখানে যদি আমি ডি একবারে লিখি তাহলে কি হয়, শুধু 8, মানে তারিখটা শুধু দেখাচ্ছে। যদি ডি 2বার লিখি তাহলে 08 এইভাবে শো করবে তারিখ। ডি যদি 3বার লিখি তাহলে ওই তারিখের দিনটা দেখাবে, স্যাটারডে, তাও 3 অক্ষরে। 4টা ডি লিখলে পুরো ডেটটা এরকম শো করবে। ঠিক আছে, তো আমি যখন যেখানে দরকার, মনে করেন আমার দিন আগে দরকার, তাহলে আমি 4টা ডি দিলাম, তারপর এখানে একটা ধরেন এরকমভাবে হাইফেন দিই, তারপর ধরেন ডেটও লাগবে, তাহলে ডবল ডি দিলাম, তারপরে একটা হাইফেন দিয়ে মনে করেন এবার মান্থ লাগবে। মান্থ যদি একবার মান দিই তাহলে 11, 2বার এম দিলেও 11। কারণ কি, কারণ মান্থটা 2 অক্ষরের। একবার যদি এটা ফেব্রুয়ারি মাস, সেপ্টেম্বর মাস হইতো 9, তাহলে একবার এম দিলে 9 দেখাতো, 2বার এম দিলে 09 দেখাতো। ঠিক আছে, তো 3বার এম দিলাম, মান্থের নাম 3 অক্ষরে দেখাচ্ছে। 4বার এম দিলে পুরো নামটাই শো করতেছে। ঠিক আছে, তারপর একটা স্পেস দিয়ে মনে করেন এই চিহ্ন দিলাম, তারপরে 2বার ইয়ার দিলে বা একবার ইয়ার দিলে 25 এইভাবে দেখাবে, 3বার ইয়ার দিলে বা 4বার দিলে 2025 এভাবে পুরোটাই দেখাবে সংখ্যা অনুসারে। ঠিক আছে, তো এইভাবে করে আপনি আপনার মতো করে ফরম্যাটিং করতে পারবেন। আপনি চাইলে আগে ওয়াই দিতে পারবেন, আগে ডি, আগে এম, মান্থ আগে দেখতে চাচ্ছেন, আমার খুশি, দিয়ে এরকম করে ওকে করে দিলাম। ঠিক আছে, বাট এখানে সমস্যা হলো কি, আপনি একটা সেলে এই কাহিনীটা করছেন। ঠিক আছে, লাগবে তো সব সেলে। পরে এইটাকে এভাবে সিলেক্ট করে এভাবে আমি কপি করব, কপি করে ওকে করে পুরো কলামটা সিলেক্ট করে তারপর আবার মোর নাম্বার ফরম্যাটে যাব, আবার কাস্টমে যাব, দিয়ে এই জেনারেলের জায়গায় রাইট ক্লিক করে পেস্ট করব, দিয়ে এবার ওকে করে দিলে এখন সব জায়গায় সেম ডেট ফরম্যাটিং আসবে। কী কাজ করলাম, একটা সেলে আগে ফরম্যাটিংটা করলাম। কেন একটা সেলেই করতে হইলো, কারণ একটা সেলে যদি না করতাম তাহলে আমি এখানে এই যে শো করতো না, এই স্যাম্পলে যে আমি ডি দিলে কি আসতেছে, না দিলে কি আসতেছে, শো করতো না। ফলে একটা সেল আগে করে নিলাম, পরে ওই কোডটা কপি করছি, দিয়ে পুরো কলামটা সিলেক্ট করে আবার ওই সেম জায়গায় গেছি, তারপর এই জায়গায় হয়তো জেনারেল লেখা থাকবে, ওটা রাইট ক্লিক করে সরাই দিয়ে আমি ওই কোডটা পেস্ট করছি, দিয়ে ওকে করে দিলে এখন পুরো কলাম জুড়ে এই, আমি যদি এখন এমনি নর্মালি লিখি 9/11/25, সেটা ওই সেম ফরম্যাটিংয়ে চলে যাচ্ছে। তাহলে এইভাবে করে আমরা ডেট ফরম্যাটিং করতে পারি। ঠিক আছে, তো এটা একটা নর্মাল ডেট ফরম্যাটিং আর কাস্টম ডেট ফরম্যাটিং আমরা বুঝলাম। এবার আমরা একটু ডেট নিয়ে কিছু ফর্মুলা শিখি। ঠিক আছে, ডেটের আবার অনেক ফর্মুলা টর্মুলা আছে, বেশি কঠিন কোনো ফর্মুলা না। এবার তো
তো ডেটের যদি আপনার এরকম হয় যে কোনো কারণে আপনাকে এই ডেট থেকে ডে, মান্থ এভাবে আলাদা আলাদা করতে হয়, ঠিক আছে, আলাদা আলাদা যদি করতে বলে তাহলে ফর্মুলাই আছে ইকুয়াল টু ডে দিয়ে মনে করেন এই ডে সেলটা সিলেক্ট করলে আপনি ওখান থেকে দিনটা সে আলাদা করে দিবে খেলে, ঠিক আছে, ইকুয়াল টু মান্থ, ওই সেলটা সিলেক্ট করবেন তাহলে মাসের ইয়েটা আলাদা হয়ে যাবে। এখানে এই ফরম্যাটিং নিল কেন? কারণ এখানে আমি পুরো ফরম্যাটে ডেট করা আছে, এটা আপনি সিলেক্ট করে এই যে এখানে জেনারেল করে দেবেন, তাহলে এই যে 11 দেখাবে, ঠিক আছে, এখানে কি ইয়ার, তাহলে এইভাবে ডে, মান্থ, ইয়ার আলাদা করতে পারবেন, ঠিক আছে। এখন যদি নিচে টান দেন তাহলে এই ডেটের কত মাস সেটা অটোমেটিক চলে আসবে, আপনি এখানে ডেট লিখবেন আর এখানে অটোমেটিক তিনটা জিনিস একত্রে চলে আসবে, আলাদা হয়ে যাবে, ঠিক আছে। 1900 আসছে, ওটা ওই যে 1 নম্বর সিরিয়াল ছিল যে, হ্যাঁ। তো যাই হোক এইভাবে ডেট আলাদা করা হয়। তারপরে আমরা ডেটের আর কি ফর্মুলা জানি, ডেটের আরেকটা ফর্মুলা জানি, সেটা হলো যে কিভাবে আমরা স্কিপ করব দে, মনে করেন আমি দেখতে যাচ্ছি আজকে তো 8 তারিখ, 20 দিন পরে কয় তারিখ, তাহলে কি করব, জাস্ট এটা ফর্মুলা ইউজ করতে হয় না, জাস্ট ইকুয়াল টু সিলেক্ট করে কোন ডেট থেকে আগাবো, এই ডেট থেকে আগাবো, ওই ডেটের সাথে জাস্ট 20 যোগ করে দেব, তাহলে 20 দিন পরে কয় তারিখ, 28 নভেম্বর 2025, ওই দিন শুক্রবার, ঠিক আছে। আচ্ছা, যদি মাস স্কিপ করতে চাই, মনে করেন আমি দেখতে চাই 6 মাস পর কয় তারিখ পরে, ঠিক আছে, না তাহলে তো দিন 6 আগাবে, আপনি কোনো ডেটের সাথে যেই সংখ্যাটা যোগ করবেন সেটা দিন হিসেবে আগাবে, বাট মান্থ হিসেবে আগানোর জন্য আপনাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, ফর্মুলার নাম কি, ই ডেট। ই ডেট সিলেক্ট করে দুইটা জিনিস চাচ্ছে, একটা হলো যেই দিন থেকে আগাবো অর্থাৎ স্টার্ট ডেট, তারপর কয় মাস আগাবো, ধরলাম 6 মাস আগাবো, ইন্টার প্রেস করে দিলাম, এটা এরকম আসলে এটার এই যে সিরিয়াল নাম্বার হিসাবে আসছে, আপনি এটাকে আচ্ছা ফরম্যাটিংটা কপি যদি করতে চান, মনে করেন এই সেলটা সিলেক্ট করে এই যে ফরম্যাট পেইন্টার সিলেক্ট করে এইটার উপর যদি দেন তাহলে এই ফরম্যাটিংটা এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে, মানে ফরম্যাটিং কপি পেস্ট করলাম, এটা কিন্তু আমরা পুরো লেখাটাই কপি পেস্ট করিনি। তাহলে ওই 6 মাস পরে কপি হয় 2026 সালের মে 8 ফ্রাইডে, ঠিক আছে। তারপরে এবার যদি বছর স্কিপ করতে চাই, বছর স্কিপ করার কোনো ফর্মুলাও নাই, কোনো ওয়ে নেই, সো আপনাকে মাসের মধ্যেই বছর ঢুকে দিতে হবে, অর্থাৎ এখানে যদি ই ডেট ফর্মুলা দিই, দিয়ে মনে করেন এই তারিখটা সিলেক্ট করি, মনে করেন আমি দেখতে যাচ্ছি 2 বছর পর কত ডেট, তাহলে 2 বছরে কয় মাস, 24 মাস, তাহলে এখানে 24 লিখতে হবে, ঠিক আছে। তাহলে 2 বছর পর 2027 সালের 8 নভেম্বর মানডে, ওই দিন সোমবার থাকে, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা ডেট আগায় আগায় দেখতে পারবো, ঠিক আছে, এটা হলো একটা ডেট ফর্মুলা। তারপরে আমরা এবার দেখি বয়স, যদি কারো বয়স বের করতে চান সেটা কেমনে বের করে, মনে করেন কারো বয়স দেওয়া আছে, সরি জন্মদিন দেওয়া আছে, বললাম যে কত 9/4 বললাম যে 1995, এটা কারো বয়স দেওয়া আছে জন্মদিন, তারপরে দিবেন হলো আজকের ডেট, আজকের ডেট তো অলরেডি ওই জায়গায় লেখা আছে, আমি তাও আরেকবার লিখলাম 8/11/25, তাহলে আজকের দিনে তার বয়স কত, একদম এক্স্যাক্টলি এই দিনে আজকে তার বয়স কত সেটা আমরা এখান থেকে বের করতে পারি। সেটার জন্য যে ফর্মুলা আমরা ইউজ করব, সেই ফর্মুলা নর্মালি আমরা ফর্মুলা লিখলে কি হয়, এই যে নিচে নিচে এরকম শো করে যে ওই নামে আর কি কি ফর্মুলা আছে, বাট এখন আমি যে ফর্মুলা দিব ওইটা আপনাকে শো করবে না, ওইটা হিডেন ফর্মুলা, ঠিক আছে। সেই ফর্মুলার নাম হলো ডেট ডিফ, DATEDIF, দেখেন ডেট ডিফ লিখছি অথচ কোনো নিচে কিছু আসতেছে না, তারপরে এটা লেখার পর আমাকে নিজে নিজেই শিফট ধরে 9 দিয়ে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। তারপরে আমাকে ফার্স্টে ভেতরে যে জিনিসটা দিতে হবে সেটা হলো জন্মদিন, কমা, তারপর দিতে হবে আজকের দিন, কমা, তারপর দিতে হবে আমি কি দেখতে চাচ্ছি, বছর, মাস না দিন, আমি বছর দেখতে যাচ্ছি, তাহলে দুইটা কোটেশনের মধ্যে বড় হাতের ওয়াই দিব, ঠিক আছে, ব্যাস এটাই হলো ফর্মুলা। ফর্মুলার নাম কি, ডেট ডিফ
দিয়ে আমি এন্টার প্রেস করলাম, তাহলে 1995 এই দিনে যদি কারো জন্মদিন হয় তাহলে আজকের দিনে তার বয়স কত? 30 বছর। যদি মাস বের করতে চাই, নর্মালি ইকুয়াল টু DATEDIF ব্র্যাকেট শুরু ফার্স্ট ডেট কমা লাস্ট ডেট যদি দিয়ে, নর্মালি এখন আপনারা চিন্তা করতেছেন মাসের জন্য এভাবে এম দিব, তাই না? কিন্তু এটা যদি দেই তাহলে দেখেন কত দেখায়, 366 মাস। পুরা ওই বছর থেকে শুরু করে কয় মাস চলছে, এইটা তো মাস বের করার কোনো নিয়ম না। মাস বের করার নিয়ম হলো লাস্ট জন্মদিন যেই দিন গেছে তার থেকে কয় মাস হয়েছে। ঠিক আছে, তার মানে কি, সেটা বের করার জন্য আপনাকে এখানে কি করতে হবে, এম এর আগে বড় হাতের একটা ওয়াই দিতে হবে, বড় হাতের ওয়াই আর এম দুটো একসাথে রাখতে হবে, বাকি সব ঠিক আছে। তাহলে এখানে দেখেন 6 মাস গেছে, তাই না? তাহলে দেখেন কত, এপ্রিলের 9 তারিখে জন্মদিন, তাই না? তাহলে মার্চ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 9 তারিখ তো এখন আসে নাই, সো 6 তারিখ, নভেম্বরের 9 তারিখ আসলে 7 মাস হইতো, ঠিক আছে? এই জন্য 6 মাস দেখাচ্ছে। তারিখটাও সেম, এখানে ইকুয়াল টু ডেট, মানে দিনটা আর কি, স্টার্ট ডেট কমা আজকের ডেট দিয়ে নর্মালি যদি আমি ডি লিখি তাহলে ওই জন্মদিন থেকে শুরু করে টোটাল কয়দিন গেছে এটা দেখাব, তো আমরা সেটা চাচ্ছি না। আমরা বড় হাতের এম এর সাথে ডি দিয়ে দিব, এমডি দিব, এন্টার প্রেস করলে তাহলে 30 দিন হয়েছে, ঠিক আছে, তাই না? 30 দিন হয়েছে, কালকে হলে একদম 30 দিন পার হয়ে কালকেই জন্মদিনের 9 তারিখ, ঠিক আছে? এই তাহলে এই লোকটার বয়স 30 দিন 6 মাস, 30 বছর 6 মাস 30 দিন, ঠিক আছে? এইভাবে মূলত আমরা বয়স বের করি। এবার একটা ইম্পর্টেন্ট ফর্মুলা ডেটের, সেই ফর্মুলা এইচআরদের জন্য লাগে আর কি, যারা এইচআর ডিপার্টমেন্টে কাজ করে, সেটা হলো কর্মদিবস বের করা, অর্থাৎ এক মাসে কয়দিন কর্মদিবস গেছে, ঠিক আছে? তো এই মাসের 1 তারিখ দিলাম, একে 30 মাসে না 31, 30 না, 30 তারিখ দিলাম, এই মাসের প্রথম দিন আর শেষ দিন দিলাম। তারপরে আপনি হিসাব করতে হবে যে ওই মাসে কোনো বন্ধ গেছে নাকি। ধরেন আমি হিসাব করলাম যে ওই মাসে এই নভেম্বর মাসে 19-20 তারিখ কোনো কারণে বন্ধ গেছে অফিস, তাহলে সেই ডেটটাও লিখতে হবে, 19 তারিখ দিয়ে মনে করেন, তাহলে 19-20 এই 2 দিন বন্ধ গেছে, ঠিক আছে? এখন ফর্মুলার নাম হলো নেটওয়ার্ক ডেস। কি নেটওয়ার্ক ডেস? নেটওয়ার্ক ডেস দুইটা আছে দেখেন, প্রথমটা যদি ইউজ করি তাহলে একটু সমস্যা আছে, কারণ কি, প্রথমটা তারা হিসাব করে যে সপ্তাহে 2 দিন বন্ধ, শনি রবি। তো আমাদের দেশে তো শনি রবি বন্ধ থাকে না, আমাদের দেশে হয় শুক্রবার নয় শুক্র শনি। তাহলে এই জন্য আমরা কি চুজ করব, যে নেটওয়ার্ক ডেস .intl ইন্টারন্যাশনাল, এটাতে আমরা কবে কবে ছুটি সপ্তাহে সেটা উল্লেখ করতে পারি, ঠিক আছে? এই জন্য আমরা পরেরটা সিলেক্ট করব, সিলেক্ট করলাম, করার পর কি চাইছে ফার্স্টে স্টার্ট ডেট, তো এই যে 1 তারিখ হলো স্টার্ট ডেট, কমা ইন ডেট 30 তারিখ হলো মাসের শেষ দিন। আপনারা চাইলে মানে 6 মাসেরটা একবারে হিসাব করতে পারেন, এটা আমি জাস্ট 1 মাসেরটা দেখাচ্ছি। ইন ডেটের জায়গায় ওই 6 মাস পর যে ডেট হবে সেটা দিয়ে দেবে। উইকেন্ড, এই যে এখানে এখন আমি চুজ করব যে কবে কবে বন্ধ, স্যাটারডে সানডে, সানডে মানডে, মানডে টুইসডে, তারপরে ফ্রাইডে স্যাটারডে, অথবা শুধু ফ্রাইডে অনলি, মনে করেন ফ্রাইডে অনলি দিলাম আমি, এটা ডবল ক্লিক করলাম, কমা দিয়ে কোনো হলিডে ছিল নাকি, মানে বন্ধ ছিল নাকি, হলিডে আমরা 2 দিন আছে, তাহলে এই দুইটা সেল একসাথে টেনে সিলেক্ট করব, ঠিক আছে? বুঝলেন? স্টার্ট মাসের শুরু দিন শেষ দিন, তারপরে কবে কবে সপ্তাহে বন্ধ থাকে, তারপরে হলো কোনো ছুটির দিন ছিল নাকি, সব দিয়ে ইন্টারপ্রেস করলে তাহলে আমরা কী হিসাব করলাম যে এই লোকটা 24 দিন কাজ করছে, তাহলে প্রতিদিনের বেতন এখন একসাথে গুণ করলে তাহলে সে টোটাল কত বেতন হয়েছে সেটা হিসাবে আসে, ঠিক আছে? এইভাবে করে আমরা কর্মদিবস বের করতে পারি। হ্যাঁ, ফর্মুলাটা
ফার্স্টে হলো মাসের শুরুর দিন আর শেষ দিন। মাসের না, আপনি চাইলে শুরু শেষ দিন যে কোনো একদিন দিয়ে দিতে পারেন। কমা উইকেন্ড মানে হলো কবে কবে সপ্তাহে বন্ধ, ফ্রাইডে শুধু বন্ধ। তারপরে হলো কবে কবে হলিডে কাটাইছে, এই 2 দিন হলিডে কাটাইছে। এন্টার প্রেস করলাম, তাহলে 24। এই 24টা হলো মাসে যদি সে শুক্রবারগুলো অফ থাকে, তারপরে এখানে 19 আর 20 তারিখ যদি সে বন্ধ দেয়, তাহলে টোটাল সে মাসে 24 দিন কাজ করে। ঠিক আছে? আর 6 দিনের মধ্যে নর্মালি 4টা শুক্রবার পরে 30 দিন, তো 4টা শুক্রবার বন্ধ দিলে 26 দিন হয়। কিন্তু ওই যে 2 দিন যে বন্ধ দিচ্ছে এক্সট্রা 19-20, তাহলে 24 দিন, এটাই আর কি। হুম? 26 দিনের হিসাবে। এইগুলাই ফর্মুলা হলো ইম্পর্টেন্ট ডেটের ক্ষেত্রে, এই ফর্মুলাগুলো মাথায় রাখবেন। ঠিক আছে? এবার আমরা বাকি নম্বর ফরম্যাটিংগুলোতে একটু যাই। ফোন নম্বরের ক্ষেত্রে মনে আছে কিভাবে ফোন নম্বর দিতে হয়? হ্যাঁ, এই যে এখানে আসবেন, মোর নাম্বার ফরম্যাট দিয়ে কাস্টম ফরম্যাট, তারপর এখানে কোড লিখবেন +88 দিয়ে কয়টা 0? 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে এখন শুধু ফোন নম্বর লিখবেন। লিখলে অটোমেটিক্যালি ফার্স্টে কী ব্যাপার সিলেক্ট করিনি? ও, দিলে এই যে এখন যেটাই ফোন নম্বর লিখবো সেটা অটোমেটিক্যালি +880 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে করে আমরা ফোন নাম্বারের জন্য রেডি করতে পারি। ঠিক আছে? তারপর আমরা শিখছিলাম, ধরেন এরকম একটা ডাটা বের হইল যে মনে করেন আমরা প্রোডাক্ট বেচতেছি, তো ইউনিট প্রাইস লিখব, তারপরে কি লিখব? কোয়ান্টিটি, তারপর হলো টোটাল প্রাইস। ধরেন সে প্রোডাক্ট কিনছে, হার্ডওয়্যার প্রোডাক্ট আমি বললাম, ধরেন পেন ড্রাইভ কিনছে, ঠিক আছে, বললাম 600-800 টাকা, মানে 5টা ইকুয়াল টু 4000 টাকা। ঠিক আছে? তাহলে এইরকম করে আমরা নর্মালি করি। এখন ধরেন আপনি এই যে কারেন্সির আমরা পরে আসতেছি, কোয়ান্টিটির এখানে 5 4 3 2 এরকম আছে। তো আপনি এরকম করতে যাচ্ছেন যে আমি যখন 5 দেব, পাশে ছোট করে লেখা থাকবে 5 ইউনিট বা 5 আইটেম, দেখছিলেন না, মনে আছে? পরে এই জন্য কী করতে হবে, পুরো কলামটা সিলেক্ট করে আমরা কাস্টম নাম্বার ফরম্যাটে যাব, কাস্টমে যাব, তারপরে এখানে ফার্স্টে কী লিখতে হবে? হ্যাশট্যাগ, মানে হলো আমি যে নাম্বারটা এন্ট্রি করব সেটা নিল ফার্স্ট, তারপরে স্পেস দিয়ে পাশে কি লেখা থাকবে? বললাম যে ইউনিটের জায়গায় এখন যে কোনো কিছু লিখতে পারেন। ঠিক আছে? ওকে করে দিল, হ্যাঁ, ডাবল কোটেশন। ঠিক আছে? এখন আপনার সংখ্যা দেবেন, অটোমেটিক্যালি পাশে ইউনিট লেখা আসবে। ঠিক আছে? এই এখন এই কারেন্সিটা ব্যাপার হলো যে এখানে সিলেক্ট করে মোর নাম্বার ফরম্যাটে এই যে কারেন্সিতে অলরেডি এই যে সিম্বল দেওয়াই আছে, আপনি এখানে সিলেক্ট করে বিভিন্ন সিম্বল আছে, মেলা সিম্বল। এখানে এই যে নিচের দিকে নামলে এই যে বাংলাদেশ টাকা দিয়ে দিলাম। এখন যেটাই লিখবেন না কেন সুন্দর করে পাশে টাকার সিম্বল আসবে। ঠিক আছে? আর যদি চান যে টাকা এইভাবে না, আমি টাকা লিখব, তাহলে ওই যে আইটেমের মতো কাস্টমে ঢুকে এখানে নর্মালি যখন টাকা লিখি তখন আমরা কিন্তু একটা সংখ্যা লিখি না, তাই না? আমরা কমা সেপারেটেড ওয়ে লিখি, মানে 1000 যখন লিখবো একের পর একটা কমা থাকবে। এরকম যদি বুঝাইতে চান তখন শুধু হ্যাশট্যাগ দিলে হবে না,
হ্যাশট্যাগ কমা ডবল হ্যাশট্যাগ, এটা দিয়ে বোঝাইতে হবে। হ্যাঁ, এটা দিলে মনে করেন টাকা। আর টাকায় সাধারণত নর্মালি নর্মাল সংখ্যা হয় না, ডেসিমালও হইতে পারে যদি পয়সা থাকে। তাহলে কি করতে হবে, সাথে 0.00 এই দুইটা যদি একসাথে দেন তাহলে একটা সংখ্যা লিখলে সেটা কমা সেপারেটেড ওয়ে হবে প্লাস ডেসিমাল পয়েন্ট আসবে, ঠিক আছে। তারপরে এখানে ডবল কোটেশন মার্ক দিয়ে ধরেন বাংলা অন করে বাংলায় টাকা লিখতে পারেন, দিয়ে ওকে করলাম। তাই দেখেন এখন যেটাই লিখবেন আপনি অটোমেটিক টাকা চলে আসতেছে, ঠিক আছে। বেশ, আচ্ছা এইবার আমরা নাম্বার ফরম্যাটিংয়ের একটা নির্দিষ্ট কোড জানি, সেটাকে জেনারেল কোড বলা হয়। আচ্ছা মনে করেন আপনি একটা সেলে যখন এন্ট্রি দেন তখন সেখানে 4 ভাবে এন্ট্রি করা যায়। পজিটিভ সংখ্যা দিতে পারবেন, ঠিক আছে। যদি আমি একটা সেলে এন্ট্রি দিই, মনে করেন এখানে এন্ট্রি দিব, পজিটিভ সংখ্যা এন্ট্রি দিলাম, দিতে পারি। যদি -12 লিখি তাহলে সেটা নেগেটিভ সংখ্যা এন্ট্রি দেওয়া হলো, যদি 0 লিখি তাহলে 0 এন্ট্রি দেওয়া হলো, আর যদি কোনো একটা টেক্সট লিখি তাহলে টেক্সট এন্ট্রি দেওয়া হলো। যে কোনো সেলগুলো, এইখানে যতগুলো সেল আছে সব সেলে এই 4 ভাবে এন্ট্রি করতে পারি, ঠিক আছে। এই 4টা জিনিসই তো এন্ট্রি করতে পারি। পজিটিভ হয় পজিটিভ লিখবো, না নেগেটিভ, না 0, না হলে টেক্সট, অথবা টেক্সটের সাথে নাম্বার, এরকম আর কি। তো এখন এই জিনিসটার একটা কোড আছে, আমরা যে এন্ট্রিটা করতেছি সেই এন্ট্রিটা এক্সেল একটা কোড হিসেবে নেয়। সেই কোডটা কি, সেই কোডটা হলো এটা। ফার্স্টে সে পজিটিভ সংখ্যা নেয়, তো নর্মাল সংখ্যা যেটা থাকে নর্মালি আমরা যখন লিখি তখন সেটা এক্সেল জেনারেল হিসেবে নেয়, ঠিক আছে। তারপর সেমিকোলন, তারপরে নেয় নেগেটিভ সংখ্যা, সেমিকোলন, তারপরে নেয় 0, সেটাও জেনারেল, তারপরে নেয় কি টেক্সট জেনারেল। মানে হলো ফার্স্টে নেয় পজিটিভ সংখ্যা, তারপরে নেয় নেগেটিভ সংখ্যা, তারপরে 0, তারপরে টেক্সট। এইটা হলো কোড। জাস্ট পজিশনটা মনে রাখবেন, ফার্স্টে পজিটিভ, তারপরে সেমিকোলন, তারপরে নেগেটিভ, তারপরে সেমিকোলন, তারপরে 0, তারপরে সেমিকোলন, তারপরে টেক্সট, ঠিক আছে। এই 4 পজিশনে 4 ভাবে নাম্বারটা নেয়। এখন এটা আমরা এভাবেও লিখতে পারি যে পজিটিভ সংখ্যা মানে হলো নর্মাল হ্যাশট্যাগ, তারপরে নেগেটিভ সংখ্যা মানে নেগেটিভ হ্যাশট্যাগ, তারপরে 0 মানে 0, আর টেক্সটকে এক্সেল কিভাবে দেখে, @, ঠিক আছে, @ হিসেবে টেক্সট হিসেবে দেখে। যেরকম ধরেন আপনি এরকম করতে চাচ্ছেন, মনে করেন আপনি একটা টেক্সট এন্ট্রি দিবেন, অটোমেটিক্যালি পাশে কিছু একটা লেখা চলে আসবে, ঠিক আছে। কিরকম হইতে পারে সেটা, মনে করেন আপনি লিখবেন যে মানে কাজ লিখবেন যে ওয়ার্ক ডান, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের ওয়ার্ক থাকবে, ঠিক আছে। মনে করেন আমি লিখবো পোস্ট, পোস্ট লিখলে অটোমেটিক্যালি পাশে ডান লেখা চলে আসবে। তারপরে লিখবো ধরেন কন্টেন্ট, অটোমেটিক ডান লেখা আসবে। তার মানে ডানটা হলো সব টেক্সটের সাথে পিছনে পাশে লাগাই থাকবে, কমন থাকবে। আমি যে টেক্সটটা দিব সেটার পাশে অটোমেটিক্যালি ডান চলে আসবে, ঠিক আছে। সেটা করার জন্য কি করতে হবে, এখানে মোড নাম্বার ফরম্যাটে যাব, কাস্টমে যাব, সংখ্যার ক্ষেত্রে কি দিয়েছিলাম হ্যাশট্যাগ, আর এটার ক্ষেত্রে কি দিব @, তারপরে পাশে ডবল কোটেশন মার্কের মধ্যে ডান। হ্যাঁ, এখন ধরেন আমি এখানে কিছু লিখলাম যে ওয়ার্ক, অটোমেটিক্যালি পাশে ডান চলে আসবে, ঠিক আছে। যেটা লিখবো না কেন পাশে ডান লেখা আসবে, ঠিক আছে। এটি আচ্ছা, ওইটা বুঝলাম। তাহলে এই জায়গায় আমরা একটু ব্যাক করি। তাহলে কি হবে, প্রথমে পজিটিভ, পরে নেগেটিভ, পরে 0, পরে টেক্সট। এখন যদি ধরেন আমি একটা কলামে ইয়ে করতে চাচ্ছি না, কেউ যখন টেক্সট লিখবে কোনো টেক্সট অ্যাড হবে না, ওখানে শুধু নাম্বারই থাকবে, বুঝলেন? মনে করেন আমি এখানে 0, 9 দিলাম, 9 এন্ট্রি হইল,
হবে এটা, ঠিক আছে। ও এটা ডান করে রাখছে না, আচ্ছা 55 দিলাম এন্ট্রি হচ্ছে, -55 দিলাম এটাও এন্ট্রি হবে, 0 দিলাম এটাও এন্ট্রি হবে, কিন্তু যখনই টেক্সট লিখবো তখন সেটা এন্ট্রি হবে কিন্তু ওটা ফাঁকা থাকবে, দেখাবে না আমাকে, এক্সেল নেবেন বা ওখানে আমাকে একটা মেসেজ দিতে পারে যে টেক্সট নট অ্যালাউড, এরকম একটা মেসেজ ব্যাক করবে। এই কাজটার জন্য আমরা এই কোডটা আমাদেরকে জানতে হবে। তো আমরা কোন অংশটা ম্যানিপুলেট করব, তাহলে এই অংশটা, ঠিক আছে, বাকি সব অংশ জেনারেল থাকবে। তাহলে কিভাবে করব? হ্যাঁ, তাহলে প্রথমটা এখানে আসবো, এখানে মোড নাম্বার ফরম্যাটে যাব, কাস্টমে যাব। তো এখানে অলরেডি জেনারেল লেখা আছে না, তাহলে এখানে প্রথম সেমিকোলন দিলে তাহলে ওটা কি হয়ে গেল, পজিটিভ সংখ্যা। তারপরে আবার আমি এটা দিলাম, এটা কি হয়ে গেল, নেগেটিভ সংখ্যা, এটাও আমি জেনারেল, যা দিব তাই হবে। 0 এটাও জেনারেল, যা দিব তাই হবে। কিন্তু টেক্সটের বেলায় এখন আমি যদি ডবল কোটেশন মার্ক এভাবে দিয়ে রাখি, ঠিক আছে, তাহলে এক্সেল বুঝবে যে সেলটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। দিয়ে ওকে করে দিলাম। দেখেন এখন যখন আমি একটা টেক্সট লিখতেছি ওটা আসতেছে না, নিচ্ছে না। টেক্সট লিখলেও যেখানেই টেক্সট লিখি না কেন নিচ্ছে না, টেক্সট কিন্তু আসছে, জাস্ট শো করতেছে না আমাকে। বা ওখানে যদি আমি ডবল কোটেশন না লিখে এই কলামটা সিলেক্ট করি, এর ভেতরে কিছু লিখে দিই যে টেক্সট নট অ্যালাউড, ওকে করে দিলাম। তাহলে এখন আপনি টেক্সট দিলেই টেক্সট নট অ্যালাউড, ঠিক আছে, যেটা লিখে দেবো সেটাই আসবে। মানে সংখ্যা লিখে দিলে সংখ্যা আসতেছে, নেগেটিভ দিলে নেগেটিভ আসতেছে, ঠিক আছে, 0 দিলে 0 আসতেছে, কিন্তু টেক্সট দিলে মানে টেক্সট নট অ্যালাউড, ঠিক আছে, এরকম। তাহলে এইভাবে আপনি পজিটিভ সংখ্যা নেগেটিভ সংখ্যার বেলায় 0-র বেলাও ম্যানিপুলেট করতে পারবেন, কখন কোনটা লাগবে কখন কোনটা লাগবে না, ঠিক আছে। তো মোড নাম্বার ফরম্যাটে যে আপনি তাহলে কোন জায়গায় করবেন, এই যে এই অংশ করবেন। বা আপনি যদি এরকম চাচ্ছেন যে পজিটিভ সংখ্যাগুলো সব রেড কালার হবে, গ্রিন কালার হবে, পজিটিভ সংখ্যা যখন দেবে সে অটোমেটিক গ্রিন কালার হয়ে যাবে, ঠিক আছে। এটা কিভাবে করে, এই যে প্রথম জেনারেল অংশটা কি পজিটিভ, তাহলে এইটার আগে বা পরে যেখানে হোক থার্ড ব্র্যাকেটে আপনি কি লিখবেন, গ্রিন, থার্ড ব্র্যাকেট প্রথমটা শুরু শেষ মাঝখানে গ্রিন। আবার নেগেটিভ সংখ্যা যখন দিবেন তখন সেটা হবে কি রেড, তাহলে সেখানে আপনি থার্ড ব্র্যাকেটে রেড লিখে রাখলাম, ঠিক আছে। এখন ওকে করে দিলেন, দেখেন এখন আমি যখনই পজিটিভ সংখ্যা দিচ্ছি সেটা অটোমেটিক গ্রিন হয়ে যাচ্ছে, নেগেটিভ সংখ্যা যখন দিচ্ছি সেটা অটোমেটিক রেড দিচ্ছি, ঠিক আছে। এভাবে করে আমরা বিভিন্ন ধরনের নাম্বার ফরম্যাটিং করতে পারি, ঠিক আছে। বেশি দূর তো হইল না, 43 মিনিট ক্লাস হয়েছে মাত্র, তার মধ্যে আমি নামাজে ছিলাম 15 মিনিট, আধা ঘন্টা ক্লাস করবেন মাত্র। আর একটা টপিক স্টার্ট করি, ওটার বেসিকটা শেখেন, তারপর ছুটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে নাম্বার ফরম্যাটিং টপিক শেষ। এইবার এই পর্যন্ত যা যা শিখছি সেটা হলো আমাদের ইন্টারমিডিয়েট এবং বেসিক। আচ্ছা, ডাটা ভ্যালিডেশন কি আমি শিখেছিলাম? ও, ডাটা ভ্যালিডেশনে একটা টপিক বাদ আছে, তো ভুলে গেছি। ডাটা ভ্যালিডেশন মানে ওই যে আপনারা যখন সার্চ ফাংশন বের করছেন তখন এখানে এই যে এখানে ক্লিক করে ডাটা ভ্যালিডেশন লিস্ট করছিলেন না, মনে আছে? করছিলেন না? মানে কোন হেডিংটা আমি সার্চ করব করাইছিলাম, হ্যাঁ। তো ওইটার একটা টপিক আর একটা বাদ আছে, ঠিক আছে। দেখেন ডাটা ভ্যালিডেশন মানে কি? ডাটা ভ্যালিডেশন মানে হলো যে আমি কোন সেলটাতে কি লিখব সেটা একটা ভ্যালিড রুল করে দিব, এইটুকুর মধ্যে আমি লিখতে পারবো, এর বাইরে কিছু লিখতে পারবো না, ঠিক আছে। মনে করেন আপনার এরকম একটা ডাটা এন্ট্রি করতে হলো, ডেট, তারপরে ধরেন এখানে এমপ্লয়ি, তারপরে এখানে ডিপার্টমেন্ট, সরি আগে ডিপার্টমেন্ট হবে পরে এমপ্লয়ি,
ঠিক আছে? তো মনে করেন আপনি এইভাবে করবেন। এখন এখানে যখন আপনি ডিপার্টমেন্ট এন্ট্রি করবেন তখন ডিপার্টমেন্ট তো অনেক ডিপার্টমেন্ট, এই কলামটাতে তো আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। এখানে চাইলে একজনের নামও লিখে দিতে পারবেন আপনি, ঠিক আছে? কেউ কিছু বলতেছে না। কিন্তু একটা ডাটা ভ্যালিডেশন রুল যদি অন করে রাখেন তাহলে ওইটুকুর মধ্যে খালি ওই কয়েকটা জিনিসই আপনি এন্ট্রি করতে পারবেন, এর বাইরে কিছু এন্ট্রি করতে পারবেন না। আর ডাটা ভ্যালিডেশন করে রাখলে এন্ট্রি করাটাও খুব তাড়াতাড়ি হয়, আমাকে টাইপিং করতে হবে না, জাস্ট ক্লিক করব, ড্রপ ডাউন লিস্টের মধ্যে যেগুলো দেখব সেটাই খালি ক্লিক করব, ঠিক আছে? কেমনে? পুরো কলামটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে শুধু হেডিংটা বাদ রাখব। ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশন, মনে করেন এখানে লিস্ট করে দিলাম, দিয়ে মনে করেন এখানে সোর্স বললাম যে কি কি দিতে পারবো। মনে করেন বললাম যে মার্কেটিং ডিপার্টমেন্ট, তারপরে ডিজাইন ডিপার্টমেন্ট, তারপরে ডিজাইনের মধ্যে গ্রাফিক্স পরে সেলস ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে? এই কয়টা ডিপার্টমেন্টের মধ্যে আমি দিতে পারবো। ওকে করে দিলাম। তাহলে দেখেন এখন এখানে যদি আমি লিখি যে গ্রাফিক্স, তাহলে আমাকে এন্ট্রি করতে দিবে না, বলবো যে এটা তো লিস্টে নেই। তাহলে লিস্টে যা আছে এখানে ক্লিক করে দেখতে পারবো কি কি আছে লিস্টে, ওইটাই শুধু আমি এন্ট্রি করতে পারবো, যা ইচ্ছা তাই লিখতে পারবো না, নাম্বার দিলে সেটা এন্ট্রি করতে দিবে না, ঠিক আছে? তাহলে এইভাবে করে কলামে আমি ইয়া করে রাখতে পারবো, ঠিক আছে? এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা অ্যাডভান্স ডাটা ভ্যালিডেশন সেটা শিখবো আর কি, ঠিক আছে? সেটা কি জিনিস? সেটা হলো যে একটা ডাটা ভ্যালিডেশনের উপর নির্ভর করবে আরেকটা ডাটা ভ্যালিডেশন। একটা ডাটা ভ্যালিডেশন আমি কি দিচ্ছি সেটার উপর নির্ভর করে আরেকটা ডাটা ভ্যালিডেশন চেঞ্জ হবে, ঠিক আছে? তো এখান থেকে ডাটা ভ্যালিডেশন একটু সরাই আগে, তারপর দেখেন। সরানোর জন্য আবার এখানে ক্লিক করে এনি ভ্যালু করে দিবেন, তাহলে আবার সরে গেল, ঠিক আছে? আচ্ছা, তো মনে করেন ডিপার্টমেন্ট আমার 3টা ডিপার্টমেন্টই আছে, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ডিজাইন বা ক্রিয়েটিভ বা যেটাই বলেন, ঠিক আছে? এগুলোর আন্ডারে কিছু এমপ্লয়ি আছে, তো 3জন এমপ্লয়ি। এই কয়জন এমপ্লয়ি আছে। এখন এখানে যখন ডাটা এন্ট্রি করতে যাব আমি, তখন আমি এই 3টা ডিপার্টমেন্টের আমি সাধারণত ইয়া করব, লিস্ট করে রাখবো। এখন ডিপার্টমেন্ট এই 3টার বাইরে তো কোনো ডিপার্টমেন্ট নেই, তাহলে এই কলাম সিলেক্ট করে আমি এখানে ডাটা ভ্যালিডেশনে যাব, দিয়ে লিস্টের এখানে সোর্সের জায়গায় নিজে টাইপিং না করে আপনি অলরেডি লেখা আছে সেই সেলগুলো সিলেক্ট করে দিতে পারেন। সো এখানে এই 3টা সেল এভাবে টেনে সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে ওকে করে দিলে ওই 3টা সেলের মধ্যে যা লেখা আছে ওইটা এখানে লিস্ট আকারে আসবে। গেল। তো আপনি এখন যখন এখানে মার্কেটিং সিলেক্ট করতেছেন তখন এখানে কোন এমপ্লয়ির ব্যাপারে আপনি লিখবেন সেটাও তো সিলেক্ট করতে হবে। তাহলে সেটা এখন বারবার এখানে এই লিস্টে দেখার দরকার নেই। আমরা একটা করতে পারি কি, ডাটা ভ্যালিডেশন, ডিপেন্ডেন্ট ডাটা ভ্যালিডেশন। এখানে যখন মার্কেটিং করব ওই অনুসারে লিস্ট এই 3জনের নাম আসবে। এখানে যখন আমি মার্কেটিং বাদে ম্যানেজমেন্ট চেঞ্জ করে দিব তখন লিস্টটাও চেঞ্জ হয়ে ম্যানেজমেন্টের 3জনের নাম আসবে, ঠিক আছে? এটা কেমনে করে? এটা করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে? নেম রেঞ্জ করতে হবে। অলরেডি আপনারা একটু শিখে আসছেন সেটা, তাই না? নেম রেঞ্জ করব, মনে করেন এই 3জনকে সিলেক্ট করে এই রেঞ্জের নাম দিয়ে দিব কি, এই যে একদম এক্স্যাক্টলি এখানে যা লেখা আছে তাই লিখতে হবে, মার্কেটিং। এন্টার প্রেস করলাম। তারপরে এই 3টারে সিলেক্ট করে এখানে নাম দেব কি, বানানটা সেম রাখবেন, ম্যানেজমেন্ট। এন্টার, এন্টার প্রেস করতে বলবেন। ডিজাইন, এন্টার, হয়ে গেল। এগুলারে এখন ইনডাইরেক্ট কল করা লাগবে। ইনডাইরেক্ট কলও শিখছিলেন, ইনডাইরেক্ট ফর্মুলা মনে আছে? এই যে ইকুয়াল টু ইনডাইরেক্ট দিয়ে ওই মার্কেটিং সেলটা সিলেক্ট করলে 3জনের নাম চলে আসে, ঠিক আছে? তো ওইটা এখন করব কি, এই ডাটা ভ্যালিডেশনে অ্যাপ্লাই করব।
এই সেলটা সিলেক্ট করব, করে এখানে ডাটা ভ্যালিডেশন একটা সেল সিলেক্ট করে করব। ডাটা ভ্যালিডেশনে যাব, লিস্ট, সোর্সের জায়গায় এখন ওই ফর্মুলাটা লিখ, ইকুয়াল টু ইনডাইরেক্ট, তারপরে ব্র্যাকেট শুরু। এখানে সেলের নাম একটা দিতে হবে, পাশের সেলটা জাস্ট আমি দিব। সেই পাশের সেলটা কি? B2, তাই না? তাহলে বড় হাতের B2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। তারপর আপনি তো খালি একটা সেলে আর এন্ট্রি করবেন না, নিচে নিচে আরও এন্ট্রি করবেন। তাহলে এই কোনায় ধরে আপনি যত দূর ইচ্ছা তত দূর টেনে রাখতে পারেন আগে। দেখেন এখানে এখন ম্যানেজমেন্ট দিছি, এখানে কাদের লিস্ট আসতেছে? সাকিব, হুমায়ুন, মাসুদ। আমি যদি এটা চেঞ্জ করে মার্কেটিং করে দিই, লিস্টও চেঞ্জ হয়ে গেছে, কি? তাসলিমা, শারিকা, হ্যাপি। তাহলে এইভাবে করে আমি যেটা দিব, তাহলে আমাকে এখন কষ্ট করে লিস্ট দেখতে হবে না বারবার। এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে এটা। এটা চেঞ্জ করলে ওই অনুসারে ওই লোকদের নাম খালি আসতেছে। আমি যদি ডিজাইন চেঞ্জ করি, তাহলে এখানে পারভেজ, আলমান, রাকিব, যে কোনো একজনের নাম আমি সিলেক্ট করতে পারি, ঠিক আছে? এইটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ডাটা ভ্যালিডেশন, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা যে টপিকে যাব সেখান থেকে কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল শুরু হয়ে যাবে, বা অ্যাডভান্স লেভেলও বলতে পারে, ঠিক আছে? সো এই পর্যন্ত যা হয়েছে সেগুলো ভালো করে শিখে আসবে, কারণ ওই লেভেলে এসে আমি আর আগের লেভেলগুলো দেখাবো, ঠিক আছে? ওখান থেকে কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজকর্ম শুরু হবে এক্সেলের।